রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠান দীর্ঘ বহু বছরের, কত বছর ধরে এই অনুষ্ঠানটি চলছে, 22 বছর 23 বছর হয়েই গিয়েছে টানা এক নাগারে এই অনুষ্ঠান, এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান তারও প্রায় 15 বছর অতিক্রম করেছি যে এই সময় লাইভ অনুষ্ঠানের। বুঝতেই পারছেন ধারাবাহিকতা কাকে বলে, সেটা আমরা তার নজির রাখতে পেরেছি। আজকেও সেই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের অভ্যেস, আমাদের রবীন্দ্র যাপন। আমাদের সঙ্গে ডক্টর দেবশ্রী নন্দী রয়েছেন, অনেক অনেক স্বাগত দেবশ্রীকে। আর অবশ্যই সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। আমার মনে হয় গানের সঙ্গে এদের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ ওরা না থাকলে গানটা সুন্দর করে সেজে উঠবে না। আর অবশ্যই সঙ্গে রয়েছে শব্দ, আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিংয়ের ভাইরা, যারা না থাকলে আমরা আপনাদের কাছে পৌঁছাবো না। আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি, অর্থাৎ সকলে মিলে একটা কাজ আমরা করি, সঙ্গে অবশ্যই আপনারা, কারণ আপনারা শুনছেন বলেই তো আজকে এতগুলো বছর ধরে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান নিয়ে আমরা এগোতে পারছি। আজকে আমাদের বিষয় হচ্ছে চিত্রকর রবীন্দ্রনাথ। এই সপ্তাহটা জুড়ে সোমমঙ্গল বুধ থাকবে ছবি আঁকা নিয়ে, রবীন্দ্রনাথের ছবি আঁকা, অর্থাৎ চিত্রকর রবীন্দ্রনাথ। তো বৃহস্পতিবার যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদেব রবীন্দ্রনাথই আমাদের অনুষ্ঠান থাকবে সেদিনকে। বরঞ্চ আপনারা সবাই শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন, যেহেতু গুরুদেব রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমি আগে থেকেই বলে রাখলাম, এই সপ্তাহে সোমমঙ্গল বুধ কিন্তু ছবি আঁকিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের পথ চলা। আজকে চিত্রকর রবীন্দ্রনাথ। তো দেবশ্রী, বিষয়ভিত্তিক গানই যে গাইতে হবে এমনটা নয়। বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষা আছে, হ্যাঁ, শরৎ আসতে চলেছে, প্রকৃতির মধ্যেই তো, কারণ প্রকৃতির থেকে তো বড় চিত্রকর আর কেউ নয়। প্রকৃতি সুন্দর করে ছবি আঁকেন, আকাশ শিখেছেন, বাতাস তৈরি করেছেন, প্রকৃতি দেবী, পাহাড়, পর্বত, নদী, নালা সব ছবির মতো এঁকে দিয়েছেন। আমার গানের নির্বাচনেও সেরকম, যে রবীন্দ্রনাথ চিত্রকর, তিনি যে চিত্রটাকে ফুটিয়ে তুলেছেন, একদম সেটা তো শুধুই ছবির খাতায় নেই না। তুমি কি কেবলই ছবি, তা তো নয়। শুধু তাই না, শুধু তার সঙ্গে সেই মানুষটা যে প্রতিফলনটা তৈরি করছেন এই জগতের, সেই দিকটাও আমরা দেখতে পাবো। তো চলো গান প্রথমে নিশ্চয়ই পূজা পর্যায়ে। হ্যাঁ, প্রথমে সকালের বৃষ্টির নদী পারে এই আষাঢ়ে প্রভাত খানি নেড়ে ও মন রে আপন প্রাণে টানি নদী পারে সবুজ নীলে সোনায় মিলে যে সুধায় উড়ে দিলে জাগিয়ে দিলে আকাশ তলে গভীর বাণী নেড়ে ও মন নেড়ে আপন প্রাণে টানি
ভবের কোলে দুই ধারে যা ফুল ফুটে সব নিঃশ্রে তোলে যে ফুলগুলি চেতনাতে গেথে তুলিস দিবস রাতে দিনে দিনে আলোর গানা ভাগ্যবানী নে রে ও মন নে রে আপন প্রাণে টানি নদী পারে এই আষাঢ়ের প্রভাত খানি নে রে ও মন নে রে আপন প্রাণে টানি নদী পারে। আজকের এই অনুষ্ঠানের মূল ভাবনাটা আমি কোথা থেকে পেয়েছি সেটা একটু বলি। দেখবেন একটি সংবাদপত্রের সঙ্গে রবিবার বলে একটি ক্রোড়পত্র বেরোয়, বহু বছর ধরে বেরোচ্ছে, এবং এটাই সম্ভবত, আমার যদি ভুল না হয়, পরিচালক প্রয়াত ঋতুপর্ণ ঘোষের মস্তিষ্ক প্রসূত এই ক্রোড়পত্রটি। রবিবার বলে একটি ক্রোড়পত্র বেরোয়, একটি দৈনিক সংবাদপত্রের। তো সেই পত্রের মধ্যে আমি নামটা এক্ষুনি মনে করতে পারছি না, একটি লেখা বেরিয়েছিল ছবি কবি বলে, বেশ অনেকগুলো পর্বে। তো সেইটা আমার মাথায় কাজ করেছিল। তো সেখান থেকেই আমার এই মূলত এগিয়ে চলা আজকের এই বিষয়টাকে ভাবা। অনেক দিন ধরে এই ছবি কবি নিয়ে কথা বলবো ভেবেছিলাম। তো চিত্রকর রবীন্দ্রনাথ নিয়ে কথা বলার ক্ষেত্রে সেই লেখাটি কিন্তু কাজ করেছে। আমি এক্ষুনি লেখকের নামটি মনে করতে পারছি না, এটা আমার অন্যায়। আমি চেষ্টা করছি, লেখকের নাম মনে পড়লে আজ না হলেও কাল আমি আপনাদের জানাবো, কারণ আমার পত্রগুলো রাখা রয়েছে। আমার নামটা এক্ষুনি মনে করতে পারছি না। আজকে আমাদের বিষয় চিত্রকর রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ তার ছবি আঁকার প্রতিভাকে শেষ বয়সের প্রিয়া বলেছিলেন, যে শেষ বয়সের প্রিয়া। ছবি আঁকার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কোনো রকম পুঁথিগত বা প্রথাগত বিদ্যা ছিল না, কিন্তু যার ভিতর প্রকৃতি নিজেই প্রতিভায় পরিপূর্ণ করে রেখেছে তাকে কি ঠেকিয়ে রাখা যায়? লিখতে গিয়ে এবং বিভিন্ন লেখা পরিমার্জন করতে গিয়ে যে কাটাকুটির সৃষ্টি হলো, তিনি হয়তো সেখানেও তার অবচেতন মনে শৈল্পিক কিছু খুঁজে পেলেন। সেগুলিকে আনমনে একটি রূপ দেওয়ার চেষ্টা থেকেই তার ভেতরে ছবি আঁকার ইচ্ছা প্রবল হয়ে উঠল। শ্রেষ্ঠতা লাভের পর যে বয়সে মানুষ সাধারণত তৃপ্তিতে ঢেকুর তুলে নিজ সৃষ্টির বন্দনায় ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় অর্থাৎ মধ্য 50 পার করে তার একটু বেশি বয়সেই শুরু করলেন আর এক সৃষ্টির অধ্যায়, চিত্রাঙ্কন। এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ, দেখবে আমি অনেক মানুষকে দেখেছি আশেপাশে, অনেক পরিচিত জন, মানে যে আমার মতো কে ভালো করতে পারে, আমি এই কাজটা এত ভালো করতে পারি। আমি সেদিন কি শুনছিলাম, একজন বলছিলেন আমার মতো এত ভালো কেউ লিখতেই পারে না। তো এই যে আমাকে সবাই হিংসে করে, এই যে একটা তৃপ্তির ঢেকুর একটা বয়সের পর আমরা সবাই হয়তো তুলি, কিন্তু রবীন্দ্রনাথ সেই বয়সে একটা নতুন পথ চলা শুরু করলেন, ছবি আঁকার পথ চলা। তো শেষ বয়সের প্রিয়াকে তিনি মানে বলে না জাপটে ধরলেন। তো চলো এইরকম টুকটুক করে গল্প করতে করতে এগোবো গানের হাত ধরে। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী,
ছিল আমার স্বপ্ন চারিণী। এই যে বলছিলাম যে একটা তৃপ্তির ঢেকুর তিনি কিন্তু তুললেন না, তিনি শুরু করলেন ছবি আঁকা। কবিগুরু পূরবী রচনাকালে, সময়টা 1924-25, এই পূরবী রচনাকালে পাণ্ডুলিপির খাতায় তার সব আঁকিবুকি শুরু করেছিলেন। প্রথম দিকের কলমের স্কেচ দিয়ে শুরু করলেও 1928 সাল থেকে আনমনে শুরু হলো তার কলম স্কেচ এবং অঙ্কনচিত্র, যার সংখ্যা পরে 2500-রও উপরে। এগুলির মধ্যে থেকে প্রায় 1574টি শিল্পকর্ম শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে সংরক্ষিত রয়েছে। অভিজিৎ রায়ের লেখা ওকাম্প আর রবীন্দ্রনাথ কিছু অশ্রুত গুঞ্জন এই বইয়ে উল্লেখ করা রয়েছে ভিক্টোরিয়া ওকাম্পর ভাষায় রবীন্দ্রনাথের এই আঁকার পর্ব। সেখানে লেখা রয়েছে, ভিক্টোরিয়া ওকাম্প বলছেন, ওর একটি খাতা টেবিলে পড়ে থাকতো, ওরই মধ্যে কবিতা লিখতেন বাংলায়। বাংলা বলেই যখন তখন খাতাটা খুলে দেখা আমার পক্ষে তেমন দোষের কিছু ছিল না। এই খাতা আমায় বিস্মিত করলো, মুগ্ধ করলো। লেখার নানান কাটাকুটিকে একত্রে জুড়ে দিয়ে তার উপরে কলমের আঁচড় কাটতে যেন মজা পেতেন কবি। এই আঁকিবুকি থেকেই বেরিয়ে আসতো নানা রকমের মুখ, প্রাগৈতিহাসিক দানব, সরীসৃপ অথবা নানান আবোল তাবোল। সমস্ত বাতিল করা লাইন, কবিতা থেকে বহিষ্কৃত শব্দ এমনি করে পুনরুজ্জীবিত হতো এক ভিন্ন রূপের জগতে। আমাদের দিকে তাকিয়ে যেন স্নিগ্ধ কৌতুকে হাসতো তারা। এই ছোট ছোট খাতাটাই হলো চিত্রশিল্পী রবীন্দ্রনাথের সূচনা পর্ব। এটা ভিক্টোরিয়া ওকাম্প বলেছেন ওই বইতে রয়েছে, অভিজিৎ রায়ের লেখা বইতে, যে রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্প কিছু অশ্রুত গুঞ্জনে। তো এভাবেই এগিয়ে যাই গানের হাত ধরে ধরে। এবার পরপর দুটো গান শুনবো কিন্তু। আচ্ছা। ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে, বহু পূর্ব স্মৃতি সব ফেরিও কে। ওরে চিত্ররেখা ডোরে বাঁধিল কে, কলা যেন চিত্রে লিখা, কোন স্বর্গের মোহিনী মরীচিকা। শরৎ নীলাম্বরে তড়িৎ লতা, কোথা হারাইল চঞ্চলতা। মৃত্যু কলা যেন চিত্রে লিখা, কোন স্বর্গের মোহিনী মরীচিকা। শরৎ
আমি তোমাকে বলেছিলাম পরপর দুটো গান, একটা করে একটু করে কথা হবে, পরপর দুটো গান হবে। বেশ। তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছুলিয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি করিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছুলিয়া। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, না দেখা কোন পরশ ঘায়ে পড়িছে তনু তলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছুলিয়া। তোমার বাণী শরণ খানি আজি বাদল পবনে, নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে, আজি বাদল পবনে, তোমার বাণী শরণ খানি আজি বাদল পবনে, নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে, আজি বাদল পবনে। সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আগে সুরের রেখা, সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আগে সুরের রেখা, যে পথ দিয়ে তোমারি প্রিয়ে চরণ গেল চলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি করিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া। এই যে শিল্পকলার প্রতি রবীন্দ্রনাথের অনুরক্ততা, এই প্রসঙ্গে বলি, শিল্পকলায় রবীন্দ্রনাথের অশৈশব টান ছিল। তার পারিবারিক আবহ সম্ভবত এই টানের কারণ। 6 নম্বর জোড়াসাঁকোর দক্ষিণ বারান্দায় শিল্পচর্চায় মগ্ন গগনেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের সঙ্গে
দেশ বিদেশ থেকে অনেক শিল্প পণ্ডিত ও বোদ্ধার আগমন হতো। তবুও রবীন্দ্রনাথ কিন্তু জীবনের প্রথম ভাগে ছবি আঁকার ক্ষেত্রে তেমন উৎসাহিত হননি, কিংবা বলা যেতে পারে এই ছবি আঁকাকে নিজের করে নিতে পারেননি। আবার এ কথাও বলা যাবে না যে চিত্রকলার প্রতি তিনি একেবারেই উদাসীন ছিলেন, কারণ ইতিহাস যেটা বলছে 1878 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত মালতী নামে একটি পুঁথির পাতায় কবি ছবি আঁকতেন। বিভিন্ন সূত্রে জানা যায় 1889 সালের দিকে তিনি সর্বক্ষণ পকেটে নোট বই রাখতেন এবং মনের ইচ্ছায় যখন যা ভালো লাগতো তাই আঁকতেন। 1923 সালে রক্তকরবীর পাণ্ডুলিপির খসড়া পাতায়ও পরিমার্জনের চেষ্টা থেকে আঁকিবুকির উদাহরণ রয়েছে। ছাইচাপা আগুন যে একসময় বিকশিত হবেই, তাই ঘটেছিল গুরুদেবের জীবনে। তিনি পরিকল্পনা করে যে আঁকতে বসতেন তা নয়, শৈল্পিক আবেগ এবং কলমের রেখার টানে তিনি হয়তো কিছু একটা শুরু করতেন, যা পরে শিল্পের বিশেষ রূপ গ্রহণ করত। চলে যাব এবার পরপর আরও দুটো গানে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনাই বনে বনে। এসো গো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়, যুধি মালিকার মৃদু গন্ধে। বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়, যুধি মালিকার মৃদু গন্ধে। নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক বনে। এসো গো হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। পথে যে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী। কম্পিত বক্ষের পরশ মিলে কি সজল সমীরণে। এসো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা,
আবার পরের গান বললাম না, একটা করে কথা, দুটো করে গান, তাতে করে গানের সংখ্যাটা বাড়বে। হ্যাঁ, আর যেটা তুমি বলেছিলে প্রথমেই যে বর্ষার সময় একদম, এবং রবীন্দ্রনাথের রোমান্টিকতা সব মিলে বর্ষার ছবি রবীন্দ্রনাথের মতো আমি মনে করি না আর কেউ আঁকতে পারে। বর্ষার আগমন থেকে বর্ষার মধ্যভাগ এবং বর্ষার শেষ বর্ষা, এই ছবিটা রবীন্দ্রনাথ তার গানে এমনভাবে আঁকেন, তুই বলো না, তার বর্ষার গান শুনলে মনে হয় না আমাদের মনও কিন্তু সেই আঁকার সঙ্গে সঙ্গে বর্ষা আমাদের মনকে বিক্ষিপ্ত করিয়া দেয়, সত্যিকারেরই বিক্ষিপ্ত হয়ে যায় ওনার গান শুনে। উনি বলেওছেন সেটা সঙ্গীত চিন্তায়। আর গীতাঞ্জলি যদি তুমি দেখো তাহলে দেখবে বর্ষার অনুষঙ্গে উনি যে প্রিয়তম যাকে বলছেন, তিনি তো আমাদের প্রিয়, তিনি আমাদের প্রেমাস্পদ, তিনি ঈশ্বর। তো তাকে বিভিন্নভাবে পাওয়ার জন্য উনি যে আকুতি, বর্ষার গানে কি অদ্ভুতভাবে সেই অনুষঙ্গগুলো ব্যবহার হয়েছে। আমি কিন্তু কালকে চিত্রকর রবীন্দ্রনাথের যখন গান খুঁজছিলাম, আমাদের কিছু পরিচিত গান, যেমন এখন একটি যে গানটি গাইবো, তুমি কি কেবলই ছবি মোচনের গান, এটা না গাইলে তো হয় না, কিন্তু এর পাশের গানগুলো পড়তে পড়তে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে গানের মধ্যে দিয়ে ছবি আঁকতে কি অদ্ভুতভাবে ওনার যে দক্ষতা এবং সেই রংটা, এই যে আমরা বলি না দিদি যে রবীন্দ্রনাথের গানের সুরের পরিবর্তন বা বাজনা যদি খুব চটুল হয়, কি সমস্যা হয়, তাহলে হচ্ছে ওই ছবিটাই নষ্ট হয়ে যায়, যেখানটা হয়তো একদম, যেখানটা একটা বাদলার আকাশ যেটা পুরো ঘিরে আছে আমাকে, সেই আকাশটা যদি হঠাৎ আমি খুব উজ্জ্বল রং দিই, তাহলে কি সেটা বাদলের আকাশ থাকে না? সেই ব্যাপারটাই গানের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়েছে। এই প্রসঙ্গে বলি, এসো শ্যামল সুন্দরও, এই গানটার মধ্যে ঝড়ো ঝড়ো বৃষ্টি, মানে একটা বৃষ্টি পড়ছে, আনন্দ, প্রথম বৃষ্টির একটা আনন্দ এই গানটার মধ্যে রয়েছে। এর মধ্যে একটা ভীষণ সুন্দর তোমার সন্তুর বা সেতারের একটা প্রয়োগ হতে পারে, বিশেষ করে সন্তুরের খুব ভালো একটা প্রয়োগ হতে পারে। ভেঙেই তৈরি গানটা দেশ রাগের, কাজেই এই ওই রাগ রাগিনী প্রসঙ্গে তো ওগুলো তো ভীষণ ভালো ব্যবহার হবে। সন্তুরের খুব ভালো, মানে বৃষ্টি পড়ছে ঝিনঝিন করে, কিন্তু ওখানে যদি কেউ একটা মানে গিটারের একটা ছড় তুলে ফেলে, তখন কিন্তু আমার মনে হবে না যে গানটা সেই মাত্রাটা পেলো, তখন বৃষ্টিটা বড্ড ওই দুবাইয়ের বৃষ্টির মতো হয়ে যাবে, মেকানিক্যাল বৃষ্টি। মজা করলাম। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, দীপেশ চক্রবর্তী কথা বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি শিবপুর বি কলেজ, আপনার সঙ্গে আগে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। হ্যাঁ, খুব গান ভালো হচ্ছে আর কি। আর মানে আপনি যে টপিকটা বলছেন তার একটা ভালো বইও আমার কাছে আছে। একটু আমাকে সন্ধান দিন না, আমার এই প্রসঙ্গে বইয়ের সংখ্যা খুব কম। এটা বইটার নাম হচ্ছে রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্র সাহিত্যের পট উন্নয়ন, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি ওই সুবর্ণরেখা থেকে কিনেছিলাম, শান্তিনিকেতন। আচ্ছা, আমি অনেক বছর শান্তিনিকেতন যাই না, প্রায় 3 বছর। আমার খুব আফসোস, আমার যাওয়া হচ্ছে না। নিশ্চয়ই সুবর্ণরেখা থেকে আপনি পেয়েছেন। আপনার সাথে তো আমার ফোনে যোগাযোগ নেই, তাহলে বলতাম হোয়াটসঅ্যাপে একটু বইটা পাঠিয়ে দেব। আমার দাদার সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা আচ্ছা, তুমি এটা আমাকে দিয়ে দিও তো, বইয়ের নামটা। হ্যাঁ, কথা বলুন আপনি। হ্যালো, হ্যাঁ, আপনার কি কোনো গানের অনুরোধ আছে? হ্যাঁ, এসো শ্যামল সুন্দর যদি গাওয়া যায়। হ্যাঁ, একটু আগে আমি গানটার কথা বলছিলাম, দেখা যাক। সঙ্গে থাকুন, এখন ও গানেই যাচ্ছে। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নয় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি।
পটে লেখা ওই যে সুদূর নিহারিকা জড়া করে আছে ভিড় আকাশের নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী তারার তুমি কি তাদের মতো সত্য ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলই ছবি সম্ভবত অমল হোমের লেখা থেকে জানা যায় এলাহাবাদে গিয়েছিলেন কবি এবং ট্রাঙ্ক থেকে সম্ভবত কাদম্বরী দেবীর একটি ছবি বেরিয়ে এসেছিল এবং সেই সূত্রে এই গানটি এটা আমরা পেয়েছি অমল হোমের লেখা থেকে সম্ভবত। একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। গোপা চক্রবর্তী, ডানকুনি থেকে। নমস্কার, বলুন। হ্যাঁ তনুশ্রী, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগে সব সময়। আর আজকে যে শিল্পী এসেছে দেবশ্রী আমাদের পাড়ারই মেয়ে, ওকে আমার ভীষণ ভালো লাগে। তবে ওর কাছে আমার আজকে অনুরোধ আছে একটা, যদি ছায়া ঘনাইছে বনে বনে অথবা শাওন ও গগনে, দুটো গানের একটাও হয় খুব ভালো লাগবে। তাছাড়া ও যেমন গাইছে ভীষণ ভালো লাগছে। ও আমার খুব স্নেহের বোন। ও মানুষটিও খুব ভালো। দেবশ্রী আসলে আমাদের মন ভালো হয় যে ভালো গান শুনবো, ভালো কথা শুনবো। শিক্ষিকা মানুষ। সঙ্গে থাকুন। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরবো, কিন্তু কথা দিচ্ছি আমার একটু কথার পরে দুটো করে গান। সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আর আমি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত ক্রু মেম্বারকে যে তারা খুব ছোট্ট বিরতি নেন যাতে করে গানের সংখ্যা বাড়ে, আপনাদের সাথে আমাদের কথা বলার জায়গাটাও, আমাদের পরিধিটাও অনেক বাড়ে। তো চলে যাব, দেবশ্রী রয়েছে একেবারে। দেবশ্রী, পরপর দুটো গান, কিন্তু অনুরোধের গান দুটো। আমি কিন্তু কথা বলবো না, তুমি একটা গান শেষ করো আর একটা গান ধরবে। আচ্ছা। শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর, অনুতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে। শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছাই, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী। শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর,
অঙ্গনে মিলন বাঁশরি বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি অনুসাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে অনুসাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুরু শ্যামল সুন্দর শ্যামল সুন্দর বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি অনুসাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুরু শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। একটা কথা না বলে হয় না আর কি, সেটা হচ্ছে যে শুধু গান নয়, গানের সঙ্গে বাজনা। অবশ্যই। তুমি কি কেবলই ছবিতে পিয়ানোর যে জায়গাটা গেছিল অসম্ভব সুন্দর, এখনো তুমি যে জায়গাটা বাজালে অসাধারণ। কিন্তু আমি বলেছি আমি আর কথা নয়, তারপরে তো গানে যাবো, পরপর দুটো গান, তারপর আমি আবার আসছি। পরে অন্যদের গানে যাচ্ছি। ছায়া
ঢাকা যে মধু হৃদয়ে ছিল মাখা কাটাতে কি ভয়ে দিলি ঢাকা বুঝিলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে বুঝিলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে আড়ালে আড়ালে দেয়ানে আপনাই লুকায়ে দেয়ানে ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকি দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। এবারে আসি রবীন্দ্রনাথের আঁকা ছবির মূল বিষয়। রবীন্দ্রনাথের আঁকা ছবির মূল বিষয় ছিল মুখমণ্ডল বা মুখাবয়বের ছবি। তবে রেখাচিত্র আঁকতে আঁকতে তিনি অদ্ভুত এবং কাল্পনিক সব প্রাণীর ছবি এঁকে ফেলতেন। প্রাকৃতিক দৃশ্য, অতি প্রাকৃতিক এবং কখনো নূর ছবিও এঁকেছেন। তবে গুরুদেব মূলত মুখমণ্ডল বা মুখাবয়বের দিকেই বেশি জোর দিয়েছেন। রবীন্দ্রনাথের কলমের টানে রেখার পর রেখা, বিন্দুর পর বিন্দু কিংবা মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতেন। তার এই অদ্ভুত এবং অনিশ্চিত যে অঙ্কন পদ্ধতির মাধ্যমে হয়তো একসময় ক্যানভাসে একটি অবয়ব ফুটে উঠত, সেই চিত্রের উপরে চলতো তার পরবর্তী পরিচর্যা। এভাবেই তিনি একটি ছবিতে প্রাণ সঞ্চার করতেন। এ ধরনের চিত্রকলার অভ্যাসে তিনি ছিলেন অনন্য, যা আর কারোর ক্ষেত্রে দেখা যায় না। তার আরও একটি মজার বিষয় ছিল সঠিক দৈর্ঘ্য প্রস্থহীন তথা মাপহীন ক্যানভাস। কারণ আমরা প্রত্যেকে জানি আঁকার ক্ষেত্রে যারা পেইন্টার তাদের একটা ক্যানভাস লাগে এবং তার একটা নির্দিষ্ট মাপ থাকে। কোনোটা রেক্ট্যাঙ্গেল হয়, কোনোটা একদম পুরোপুরি তোমার মানে স্কোয়ার হয়। তো রবীন্দ্রনাথের কোনো মাপ থাকতো না, মাপহীন একটা ক্যানভাস তার ছিল, মানে নির্দিষ্ট কোনো মাপে তিনি আঁকতেন না। চিত্র অঙ্কনের ক্ষেত্রে চিত্রের মহৎ দিকটার চেয়ে ওই চিত্র কতটা চিত্র হয়ে উঠছে তার প্রতি চিত্রকর রবীন্দ্রনাথের বেশি যত্নবান ছিলেন। মানে কথাটা হচ্ছে কি সুন্দর, দেখো যে চিত্র অঙ্কনের যে মাপ, দৈর্ঘ্য প্রস্থ না বিচার করে ছবিটা কতটা ছবি হয়ে উঠবে, চিত্রকর রবীন্দ্রনাথের নজর ওই দিকটাতেই ছিল। আবার পরপর দুটো গান, তারপর আবার তথ্যে। এই এখন যে গানটি গাইবো এই গানটি রবীন্দ্রনাথ দেবী সরস্বতীর একটি ছবি দেখেই লিখেছিলেন। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে।
আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় রে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় রে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। পরের গান। কিছু বলবো বলে এসেছিলে, রইলু যে না বলে। কিছু বলবো বলে এসেছিলে, দেখিলাম খোলা বাতায়নে বাংলা গাথ, আপন মনে মালা গাথ। গাও গুন 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 জড়িয়া যুথি উড়িলি কোলে। কিছু বলবো বলে এসেছিলে। সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিষে। সারা আকাশ, সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিষে। সারা আকাশ মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল। মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল। সজল মেঘে মৃদুল হাওয়ায় অলোক দোলে। কিছু বলবো বলে এসেছিলে, রইলু যে না বলে। কিছু বলবো বলে এসেছিলে। এবারে আসি, এই যে জায়গাটি এবার বলবো যে মূলত কলমকে প্রাধান্য দিয়ে রেখা ও বিন্দুপুঞ্জের সঞ্চিত শক্তি দিয়ে গড়ে তোলা তার নিজের সৃষ্টির প্রতি তিনি নিজেই বিভিন্ন মন্তব্য করেছেন। কবি বলছেন, ওইগুলি কেবল রেখাই নয়, ওইগুলি তার থেকেও কিছু বেশি। আমার চিত্রাঙ্কিত স্বপ্ন, এক কাব্যিক কল্পনার দর্শন, আমার চিত্ররেখার ছন্দে আবদ্ধ কবিতা। তিনি আরও বলেছেন, আমি বিশ্ব সংসারকে কল্পনা করতে পারি, রেখার জগৎ সংসার হিসেবে যেগুলো তাদেরকে মূর্ত প্রবাহের অন্তহীন শৃঙ্খলে পর্বতশ্রেণী ও মেঘমালা, বৃক্ষরাজি, ঝর্ণাধারা, অগ্নিগর্ভ জ্যোতিষ্কমণ্ডল, নিরন্তর জীবন স্রোত, নিশ্চুপ মহাকাল, নিরাবধি মহাশূন্য পেরিয়ে ভঙ্গিমারাজির মহাসঙ্গীত মিলিত হয়ে যায় রেখাপুঞ্জের আর্তনাদে। যেন তারা আকস্মিক ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষায় সঙ্গীহীনা বেদিনীর লক্ষ্যহীনা হয়ে ঘুরে বেড়ানো। অর্থাৎ তার নিজের ছবিকে কবি এভাবেই কল্পনা করেছেন। অবন ঠাকুরও তার ছবি, অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত চিত্রকর, তিনিও কিন্তু তার রবীন্দ্রনাথের সম্পর্কে মন্তব্য করেছেন। আমি অনুষ্ঠানের শেষে প্রায় পৌঁছে গেছি, আর দুটো গান পরপর শুনে নিই, তারপরে আসছি আবার কথাতে।
আছো আকাশ পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাথা। আছো আকাশ পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাথা। আছো আকাশ পানে তুলে মাথা, আগুন বেলায় বহে আনে আলোর কথা, ছায়ার কানে তোমার মনে, তারি শনি ভাবনা যত ফিরে যাতা, কুলে আধেকখানি মালা গাথা। আছো আকাশ পানে তুলে মাথা। কাছে থেকে রইলে দূরে দূরে, কায়া মিলাই গানের সুরে সুরে। কাছে থেকে রইলে দূরে দূরে, কায়া মিলাই গানের সুরে সুরে। হারিয়ে যাওয়া মূর্তি তব মূর্তি ধরে, নব নব পিয়াল বনে উড়ালো চুল, বকুল বনে আঁচল পাতা, কোলে আধেকখানি মালা গাথা। আকাশ পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাথা। আছো আকাশ পানে তুলে মাথা। চলে যাবো পরের গানে। বলেছিলাম না পরপর দুটো গান। আচ্ছা, এই গানটা বলি, এই গানটা নির্বাচন করার কারণটা বলি। এই যে আমরা বলছিলাম না রবীন্দ্রনাথের গানের মধ্যেই উনি রং ভরেছেন। দেখো, সঞ্চারী অংশে আছে কাছে থেকে রইলে দূরে, কায়া মিলায় গানের সুরে। দূরে থেকে সুর কি করে দূরে নিয়ে যেতে হয়, কাছে থেকে রইলে দূরে দূরে, কায়া মিলায় গানের সুরে। কি অদ্ভুতভাবে কথা এবং সুর দিয়ে উনি ছবিটাকে তৈরি করেছে। সেই ছবিটা কি আমরা বিকৃত করতে পারি? একদমই পারি না। চলে যাব পরের গানে। আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। বৃষ্টি সজল বিষণ্ণ নিঃশ্বাসে, হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে।
পরশহারা বরণমালা গাঁথে আমার প্রিয়া বাড়ি ঝরা বনের গন্ধ নিয়া পরশহারা বরণমালা গাঁথে আমার প্রিয়া আমার প্রিয়া ঘন শ্রাবণ ধারায় আকাশ মনের কথা হারায় আমার প্রিয়ার আঁচল দোলে নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে হায় হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। আগামীকাল আমি এখান থেকেই শুরু করবো যে অবনীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিলেন, এবং আগামীকাল থাকবে চিত্রকর রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া কম্প প্রভাব। তোমার শেষ গান শুনবো, একদম ছোট্ট করে শেষ গান, হ্যাঁ, বেশি বড় নয়। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, ধন্যবাদ শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদের, ধন্যবাদ আপনাদেরকে। তবে এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানের পর আমরা আবার ফিরে আসবো 9:30 আর এক বন্ধুর সঙ্গে আরও কিছুক্ষণ লাইভ অনুষ্ঠানে, অর্থাৎ কবিগুরুরই সঙ্গে পথ কাটাবো, রবীন্দ্র যাপনেই থাকবো। যে ছায়ারে ধরব বলে করেছিলেন পণ, আজ আজ সে মেনে নিল আমার গানের বন্ধন, সে মেনে নিল আমার গানের বন্ধন। যে ছায়ারে আকাশে যার পরশ মিলায় শরৎ মেঘের খনি কলিলায় পরশ মিলায় আপন সুরে আজ শুনি তার নূপুর গুঞ্জন, শুনি তার নূপুর গুঞ্জন। আজ আজ সে মেনে নিল আমার গানের বন্ধন, সে মেনে নিল আমার গানের বন্ধন। যে ছায়ারে অলস দিনের হাওয়ায় গন্ধখানি মিলে যেত, গোপন আশা যাওয়ায় অলস দিনের হাওয়ায় আজ শরতের ছায়া নটে মোর রাগিনীর মিলন ঘটে ছায়া নটে, সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কন, সে বাজায় বাজায় সে
প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ।